হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। নোট.জেএস এর যে সিরিজ চলছিল সেই সিরিজের আরো একটা নতুন ভিডিও আজকে আমরা দেখব। সেই ভিডিওতে আমরা আজকে নোট.জেএস এর কোর কনসেপ্ট নিয়ে দেখব। তো এই যে কোর কনসেপ্ট কি, নোডের কোর কনসেপ্ট হলো কিন্তু মডিউল। নোড পুরোপুরি কিন্তু মডিউল সিস্টেমের উপরে বেস করেই তৈরি, আর এই সিস্টেম মেনেই আমাদেরকে কিন্তু কাজ করতে হয়। তো সবার প্রথমে আসে যে এই মডিউল ব্যাপারটা কি। তো অলরেডি আমরা পুরোনো যে ভিডিওগুলো দেখে ফেলেছি, সেখানে কিন্তু আমরা মডিউল নিয়ে একটু ডিসকাস করেছিলাম, কিন্তু তবু একটা ছোট্ট বিষয় আমাদের না জানলেই নয়। কারণ আমাদের পরবর্তী যে চ্যাপ্টারগুলো দেখবো বা পরবর্তী যে ফ্রেমওয়ার্ক যেগুলো আমরা শিখবো, সেইগুলো শেখার আগে আজকের ভিডিওটা কিন্তু একটু মনোযোগ সহকারে দেখতে হবে এবং বুঝে নিতে হবে। তো আজকের যে বিষয়টা সেটা কিন্তু মডিউলের ওপরে। এখন নোট.জেএস এর ডিফল্ট একটা মডিউল, মানে নোট.জেএস যখন প্রথমে এসেছিল তখন থেকেই নোট.জেএস এর ডিফল্ট মডিউল আছে সিজেএস। ওকে, তো এই সিজেএস কথার অর্থ কি? কমন জেএস। তো আমি এখানে একটু কমেন্ট আউটের মাধ্যমে লিখছি যে মোটামুটি কতগুলো মডিউল রয়েছে। তো আমাদের সিজেএস রয়েছে। তো সিজেএস যেটা মিন করছে সেটা নোট.জেএস এর ডিফল্ট। ঠিক আছে, ডিফল্ট মডিউল সিস্টেম। এটা হলো কমন জেএস। কমন জেএস। আচ্ছা, নেক্সট আমাদের আরেকটা রয়েছে, সেটা হলো ইএসএম। অর্থাৎ এটা কিন্তু একমাস্ক্রিপ্টের নিজস্ব মডিউল। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে যে ES6 মডিউল বা ইএসএম। তো এটা হলো একমা স্ক্রিপ্ট মডিউল। ওকে, একমাস্ক্রিপ্ট মডিউল। তো এটা ইএসএম এটা পরে এসছে, তো তার আগ পর্যন্ত কিন্তু সিজিএস ছিল, কারণ জাভাস্ক্রিপ্টের নিজস্ব কোনো কোর মডিউল ছিল না কখনোই। তো ইএসএম আসার আগ পর্যন্ত কোনো মডিউল ছিল না। এবার এছাড়াও আরেকটা জিনিস আছে, সেটা স্পেশাল কোনো মডিউল সিস্টেম নয়, সেটা হলো জাস্ট একটা এক্সটেনশন, মানে ফাইলের এক্সটেনশন। আমরা যেমন জেএস লিখছি মানে জাভাস্ক্রিপ্ট, সেরকম এমজেএস আছে। ঠিক আছে, এই এমজেএসটা বেসিক্যালি ইএসএম এর ওপরেই বেস করে আছে। এটা কিন্তু আলাদা কোনো মডিউল সিস্টেম নয়, এটা হলো ফাইলের একটা এক্সটেনশন। এটাকে বলা হচ্ছে যে আপনার মডিউল জেএস। ওকে, এবার বিষয়টা কি, মানে ওভারঅল যে কনসেপ্টটা সেটা হলো পুরোপুরি কিন্তু মডিউল সিস্টেমের উপর বেস করেই এই কাজগুলো হবে। এখন মডিউল বলতে কি বোঝায়? মডিউল বলতে আপনার বোঝাচ্ছে যে পুরো যে আমরা এখানে কোনো একটা পার্টিকুলার ফাইলে কোড লিখছি, সেই কোডটা কিন্তু একটা র্যাপার ফাংশনের মাধ্যমে পুরো জিনিসটা র্যাপ আপ হয়ে যাচ্ছে। এই র্যাপ আপ হয়ে যাওয়ার কথার অর্থ হলো, এই যে আমি index.js ফাইলে যে কোডগুলো আমি লিখবো, সেই কোডগুলো কিন্তু অন্যান্য ফাইল থেকে অ্যাক্সেস করা সম্ভব নয়। ওকে, তো এর আগ পর্যন্ত কি হতো, যখন আমরা ফ্রন্ট এন্ডে কাজ করতাম, ফ্রন্ট এন্ডে আমরা যখন একটা কোনো প্রজেক্ট তৈরি করতাম, সেখানে কিন্তু খুব মানে হিউজ পরিমাণ কোড লেখার প্রয়োজন হতো না। অল্প কিছু কোডের মাধ্যমে আমাদের একটা ওয়েবসাইট তৈরি হয়ে যেত, এবং সেক্ষেত্রে আমাদের অল্প অল্প কিছুই ফাংশন বা বিভিন্ন মেথড বা অবজেক্ট এরকম কিছু তৈরি করলেই আমাদের কাজ মিটে যেত। কিন্তু যখন আরো বেশি ওয়েবসাইট কমপ্লেক্স হওয়া শুরু হয়েছে বর্তমানে, এবং ওয়েবসাইট যখন ওয়েব অ্যাপ্লিকেশনে আস্তে 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 কনভার্ট হওয়া শুরু হচ্ছে, যে এখন কিন্তু ওয়েব অ্যাপ্লিকেশনের দিকে মানুষের বেশি একটা ঝোঁক আছে। ঠিক আছে, ওয়েবসাইটের থেকেও। তো ওয়েবসাইটের মানে ওয়েবসাইট নেই এমন নয়, ওয়েবসাইটও আছে, কিন্তু ওয়েবসাইটের পাশাপাশি ওয়েব অ্যাপ্লিকেশনের দিকেও কিন্তু মানুষের এখন পুরোপুরি ফোকাস ওদিকে আস্তে আস্তে শিফট হচ্ছে। এবার এই ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য আমাদের অল্প অল্প কিছু কোডের মাধ্যমে তো সম্ভব নয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের হিউজ কোড লিখতে হচ্ছে, মানে হিউজ চাঙ্ক অফ কোড। এবার যখন একটা পেজের মধ্যে সমস্ত কোড আমরা যখন লিখে দেবো বা ফাংশন সমস্ত কিছু লিখে দেবো, তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সেটা মেনটেন করতে কিন্তু অসুবিধা হয়ে যাবে। আমাদের কিন্তু সেক্ষেত্রে একটু মেনটেন করতে অসুবিধা হয়ে যাবে। তো এই প্রবলেমের হাত থেকে বাঁচার জন্য ইএসএম বা একমাস্ক্রিপ্ট 6 এ কি এসছে, মডিউল সিস্টেমটা এসছে। এই মডিউল সিস্টেম কি করেছে, বলেছে যে আমরা আমাদের যে পার্টিকুলার কোনো একটা পোর্শনের কোড, সেটা আমরা যদি স্পেশালি একটা তার জন্য ফাইল রেখে দিই, তো এরকম চাঙ্ক ওয়াইজ যদি আমরা প্রত্যেকটা ফাইলের মধ্যে ইন্ডিভিজুয়াল কোড যদি রেখে দিই, তো সেক্ষেত্রে কিন্তু মেনটেন করতে সুবিধা হয় আমাদের। তো এই যে সুবিধাটা,
সেই সুবিধাটা দেওয়ার জন্য কিন্তু এই মডিউল সিস্টেমের উদ্ভাবন হয়েছে। এখন এই মডিউল সিস্টেম যেটা রয়েছে সিজেএস, এটা কিন্তু বরাবর নোড.জেএস এর প্রথম থেকেই ছিল। ওকে, কিন্তু পরে যখন ইএসএম যখন এসছে, তো তখন কিন্তু নোড.জেএস এও এটা ইমপ্লিমেন্ট করা যায় বর্তমানে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন যে আমরা কিন্তু সিজেএস লিখে থাকি। তো এতদিন ধরে যে কোডগুলো আমরা দেখে এসেছি সেগুলো কিন্তু সমস্ত কিছু সিজেএস এর মধ্যেই ছিল, মানে কমন জেএস এরই পার্ট ছিল। আমরা যে কমন জেএস এরই কোড লিখেছি। তো এটার বোঝার উপায় কি ছিল? এটা বোঝার উপায় হলো যেমন আমরা কিন্তু জেনারেলি মডিউল ডট এক্সপোর্টস এর মাধ্যমে কিন্তু কোনো একটা ফাইল থেকে কোনো একটা ভ্যারিয়েবল বা ফাংশন বা কোনো ক্লাসকে আরেকটা ফাইলে আমরা এক্সপোর্ট করে থাকি। তারপরে আমরা সেই অন্য ফাইল থেকে কিন্তু আমরা রিকোয়ার এর মাধ্যমে সেই কোডগুলোকে আমরা আমাদের কোডের মধ্যে ইনক্লুড করে নিই। এইগুলো আমরা কিন্তু করে এসেছি। কিন্তু ইএসএম এর ক্ষেত্রে এই বিষয়টা একটু ভিন্ন। ইএসএম এর ক্ষেত্রে কি হয়? ইএসএম এর বিষয়টা হলো অ্যাসিনক্রোনাস টাইপের। আর এই জিনিসটা আমরা কিন্তু ইম্পোর্ট আর এক্সপোর্ট, এই যে কিওয়ার্ড গুলো আছে ইম্পোর্ট এক্সপোর্ট, এই ইম্পোর্ট এক্সপোর্ট এর মাধ্যমে করে থাকি। তো সিজেএস এর ক্ষেত্রে আমরা কি করে থাকি, মানে কমন জেএস এর ক্ষেত্রে আমরা জেনারেলি কি করি যে এরকম ভাবে লিখি এক্সপোর্টস মডিউল ডট এক্সপোর্টস। এই কি মানে এই যে পদ্ধতি আছে, মানে এই যে সিনট্যাক্সটা আছে, এই সিনট্যাক্সের মাধ্যমে কিন্তু আমরা এক্সপোর্ট করে থাকি। আর যখন ইম্পোর্ট করার প্রয়োজন হয় তখন কিন্তু আমরা রিকোয়ার্ড যে ফাংশনটা রয়েছে বা মেথড যেটাই বলুন, সেটার মাধ্যমে কিন্তু আমরা সেই ফাইলটাকে অ্যাক্সেস করে থাকি। আর ইএসএম এর ক্ষেত্রে কি হয়? ইএসএম এর ক্ষেত্রে আমরা কিন্তু জেনারেলি ইম্পোর্ট আর এক্সপোর্টটাকে ইউজ করি। ইম্পোর্ট আর এক্ষেত্রে আরেকটা জিনিস হলো এক্সপোর্ট। তো এটা এরকম নয়, আর আরেকটা হলো এক্সপোর্ট। ওকে, আমরা কোডের মাধ্যমেও দেখব। তো আগে ওভারঅল বিষয়টা বুঝে নিই। আর এই এমজেএস এর কিন্তু আলাদা কোনো মডিউল নয়, ঠিক আছে? আলাদা কোনো মানে মডিউলের কোনো সিস্টেম না। এটা হলো ফাইল এক্সটেনশন। তো আমরা যেমন index.js লিখছি, আমরা কিন্তু এইভাবে index.mjs এভাবে আমরা লিখতে পারি, অথবা আমরা app.mjs এভাবেও কিন্তু আমরা লিখতে পারি কোনো ফাইলকে। তো সেটা হবে module.js। এটা কিন্তু আমরা নোডের ক্ষেত্রে ইউজ করতে পারি mjs লিখে। এবার এটা লেখার সুবিধা কি? এইভাবে লিখলে, মানে কোনো ফাইলের এক্সটেনশন এইভাবে যদি আমরা লিখি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই ইএসএম এর যে এই ইম্পোর্ট আর এক্সপোর্ট যে বিষয়টা আছে না, ইম্পোর্ট আর এক্সপোর্ট, এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডের মাধ্যমে কিন্তু আমরা কাজ করতে পারবো। ওকে, তো এতদিন আমরা যে বিষয়গুলো দেখে এসেছি সেগুলো একবার একটু রিভাইজ করে নিচ্ছি। যেমন সাপোজ এখানে আমার আছে app.js, ঠিক আছে? তো এই app.js এর মধ্যে আমি যদি একটা এখানে ভ্যারিয়েবল তৈরি করি, কনস্ট্যান্ট x ইকুয়ালস টু 123, সাপোজ আমি এরকম বানালাম। এবার এইটাকে আমি যদি এক্সপোর্ট করতে চাই, তাহলে আমাকে কিন্তু অবশ্যই মডিউল ডট এক্সপোর্টস এভাবে কিন্তু আমাকে লিখে তারপরে এক্স যেটা রয়েছে সেটাকে কিন্তু এক্সপোর্ট করতে হবে। এই বিষয়টা আমাদের জানা আছে, এই বিষয়টা। আচ্ছা, তো এখন এই মডিউল ডট এক্সটাকে যদি আমাকে ধরতে হয়, তাহলে আমাকে এখানে কি করতে হবে? আমাকে কিন্তু এক্ষেত্রে এসে এখানে আমাকে কনস্ট্যান্ট দিয়ে এখানে সাপোজ আমি সেম ভ্যারিয়েবলই রাখছি, বা অ্যাপ নাম রেখে দিচ্ছি আমি, আর এটাকে আমি করছি রিকোয়ার। তো এই রিকোয়ারের মধ্যে এসে আমি যদি এই ফাইলের নামটাকে এখানে প্লেস করে দিই, তাহলে আমরা এই অ্যাপটাকে আমরা কিন্তু এইভাবে পেয়ে যাই। ওকে, সেক্ষেত্রে ডট জেএস লেখার প্রয়োজন নেই। এবার আমরা এখানে কনসোল লগ করে দেখছি যে আমরা এখানে কি পাচ্ছি। কনসোল লগ অ্যাপ, এখানে যদি একটু দেখি যে কনসোল লগ অ্যাপ করার পরে কি আসছে, আমরা নোড ইন্ডেক্স 123। তো এই অ্যাপটা কি করেছে, এই অ্যাপটা, এই অ্যাপ যে ফাইলটা ছিল, সেই ফাইলের যেটা আমি এক্সপোর্ট করেছিলাম যে ভ্যারিয়েবলটাকে, সেটাকে আমরা এখানে নিয়ে এসে সেটাকে কিন্তু আমরা এইভাবে প্রিন্ট আউট করে দিলাম। ঠিক আছে, এখন বিষয়টা হলো, এটা হলো সিজেএস, ঠিক আছে? এটা হলো কমন জেএস, মানে এটা নোডের নিজস্ব একদম কোর জিনিস। তো এখন আমরা যদি ইএসএম ইউজ করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? তো ইএসএম ইউজ করার আগে আমি এমজেএসটা দেখিয়ে নিচ্ছি যে এমজেএস বিষয়টা আমরা কিভাবে ইউজ করতে পারি। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে? এখানে আমরা একই রকম ভাবে এই ফাইলটাকেই তৈরি করছি। এই ফাইলটাকে আমরা একটু এডিট করে নিচ্ছি। আমি এখানে রিনেম করে নিয়ে এটাকে আমি লিখে দিচ্ছি এমজেএস, তো মডিউল জেএস। এখন এই জিনিসটা
যখন আমি এক্সপোর্ট করব এখান থেকে, তো তখন আমাকে কিন্তু মডিউল ডট এক্সপোর্টস এই বিষয়টা লিখলে চলবে না। ঠিক আছে? মডিউল ডট এক্সপোর্টস লিখলে চলবে না। আমাকে সেক্ষেত্রে কি করতে হবে? আমাকে কিন্তু এখান থেকে এক্সপোর্ট করতে হবে বিষয়টাকে। ঠিক আছে? মডিউল ডট এক্সপোর্ট না, আমাকে কিন্তু বিষয়টা এখান থেকে এক্সপোর্ট করতে হবে। তো আমি যখন এখান থেকে এটাকে এক্সপোর্ট করব, তো আমাকে এইভাবে কিন্তু এক্সপোর্ট করতে হবে, না হলে কিন্তু আমার এরর আসবে এখান থেকে। আর আমি যদি এটাকে ডিফল্ট হিসেবে পাঠাই, তাহলে আমাকে কিন্তু এই ব্র্যাকেটের প্রয়োজন নেই। আপনারা যদি কেউ একটু রিঅ্যাক্টের বিষয় নিয়ে যদি একটু পড়াশোনা করে থাকেন, তাহলে এই বিষয়টা হয়তো দেখেছেন ওখানে। এবার আমি এটাকে এক্সপোর্ট ডিফল্ট হিসেবে পাঠিয়েছি। তো এই এক্সটাকে আমরা যদি এখন এই পেজে পেতে চাই, তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? দেখুন এখানে অটোমেটিক এমজেএস কিন্তু নিয়ে নিয়েছে। আর এখানে রিকোয়ার করলে চলবে না। আমি যদি এখন এটাকে এইভাবে রান করাই, তাহলে কিন্তু আমি এখান থেকে এরর পাবো। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? এটাকে আর রিকোয়ার করলে চলবে না। ওকে? তো সেক্ষেত্রে আমাকে এখানে এসে ইম্পোর্ট করতে হবে বিষয়টা। পুরো বিষয়টাকে ইম্পোর্ট করতে হবে। আর আমার এই যে রিকোয়ার্ড এর যে বিষয়টা, সেই বিষয়টা এখানে আর থাকবে না। ইম্পোর্ট অ্যাপ ফ্রম এইভাবে। এভাবে আমরা এটাকে ইম্পোর্ট করতে পারি। এবার যদি এটাকে আমি এখান থেকে রান করি, তাহলে দেখুন ইম্পোর্ট অ্যাপ ফ্রম আমাকে .app.mjs ক্যান নট ইউজ ইম্পোর্ট স্টেটমেন্ট আউটসাইড অফ এ মডিউল। তো এক্ষেত্রে কি হয়েছে যে এই index.js ফাইলটা কিন্তু আমার এখান থেকে কিন্তু প্রবলেম ক্রিয়েট করছে। তো সেইজন্য আমাকে কি করতে হবে? এখানেও কিন্তু mjs বানিয়ে নিতে হবে। এটাকে মডিউল হিসাবে ইউজ করতে হবে। সেইজন্য কিন্তু আমরা এই মেসেজটা পাচ্ছি। এটা কমন বিষয়। আচ্ছা, এবার এই মডিউলটা এখান থেকে app.m.js এই যে ফাইলটা আছে, এই ফাইলটা এখান থেকে ইম্পোর্ট করতে পারছে না। তো ইম্পোর্ট করতে না পারার কারণটা আমাদের কিন্তু একটু দেখে নিতে হবে যে ক্যান নট ফাইন্ড ইনডেক্স ডট ইনডেক্স যে ফাইলটা আছে সেটা কিন্তু খুঁজে পাচ্ছে না। তো এই যে এরর যে মেসেজগুলো আছে, এই এরর মেসেজগুলো কিন্তু জানাটা খুব জরুরি। তো এখানে কোড বলেছে একটা, দেখুন যে মডিউল নট ফাউন্ড। তো এখানে মডিউল হিসাবে কিছু পাচ্ছে না। তো এটার কারণটা কি? এটার কারণ হলো আমরা যে Node.js এ আগে যে কমন জেএস ইউজ করছিলাম, সেখানে নোড index.cjs এই কথাটা লেখার প্রয়োজন হতো না, বা index.js লেখার প্রয়োজন হতো না। কিন্তু আমরা যেহেতু মডিউল ইউজ করছি, তো সেক্ষেত্রে আমরা যখন নোড ইন্ডেক্স লিখে শুধুমাত্র এটাকে রান করার চেষ্টা করছি বা অ্যাক্সেস করার চেষ্টা করছি, সেই জন্য কিন্তু আমরা এরর পাচ্ছি। তো আমাদেরকে কিন্তু সেক্ষেত্রে লিখতে হবে ইন্ডেক্স ডট এমজেএস, এই পুরো ফাইলের এক্সটেনশনটা কিন্তু লিখতে হবে। তাহলে কিন্তু আমরা এখান থেকে রেজাল্টটা পেয়ে যাব 123। ওকে? আশা করি বোঝাতে পেরেছি যে সিজেএস আর ইএসএম এর মধ্যে কি ডিফারেন্স আছে। এখন এখান থেকে আমি যে নামে এটাকে পাঠাচ্ছিলাম, এটা ডিফল্ট হিসাবে পাঠাচ্ছি। এখন মনে হতে পারে যে এখানে তো একাধিক এরকম ভ্যারিয়েবল থাকবে, একাধিক ফাংশন থাকবে বা ক্লাস থাকবে। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই একইভাবে আমার যদি এখানে একাধিক জিনিস থাকে, আমরা সেটাকে এইভাবে সেন্ড করতে পারি। একটাকে ডিফল্ট হিসাবে আর বাকিটাকে আমরা কিন্তু অন্য একটা অবজেক্টের মতো করে আমরা এখান থেকে পাঠিয়ে দিতে পারি। ধরুন ওয়াই হিসাবে আমি রাখলাম 789। এখন আমি ডিফল্ট হিসাবে এটাকে পাঠাতে চাইছি না। আমি এটাকে এরকম উইদিন ব্র্যাকেটস এর মধ্যে এক্স আর ওয়াই এই দুটোকে এখান থেকে আমি সেন্ড করতে চাইছি। ওকে? এক্স আর ওয়াই এই দুটোকে আমি সেন্ড করলাম। এবার এক্ষেত্রে এসে কিন্তু আমাকে কি করতে হবে? আমি এটা নেমড হিসাবে পাঠিয়েছি। ঠিক আছে? এটা নেমড হিসাবে আমি এখান থেকে এক্সপোর্ট করেছি। আর আরেকটা কি ছিল? আগেরটা ডিফল্ট হিসাবে ছিল। আর এখানে আমি একটা নাম দিয়ে পাঠাচ্ছি xy কে। তো এবার এখানে এসে কিন্তু আমাকে সেভাবে এটাকে এখানে রিসিভ করে নিতে হবে। তো এক্স আর ওয়াই। এবার সেক্ষেত্রে আমাকে এখানে লগ যখন আমি করব, তখন আমি এইভাবে করতে পারি। একটা এক্স আর একটা ওয়াই। তো এক্স আর ওয়াই এর যে ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালুগুলো ছিল, আমরা আশা করি এখন এখানে পেয়ে যাব। সেক্ষেত্রে আমাদের কি লিখতে হবে? নোড তারপরে index.mjs এভাবে যদি আমরা লিখি, তাহলে কিন্তু এই জিনিসটা আমরা পেয়ে যাব এখান থেকে। ঠিক আছে? তো এখন আশা করি কিছুটা এখানে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে যে আমাদের এমজেএস এর বিষয়টা কি আর সিজেএস এর বিষয়টা কি। তো সিজেএস কিন্তু আমাদের করার প্রয়োজন হবে না, কারণ ডিফল্টে নোডে কিন্তু সিজেএস থাকে, মানে কমন জেএস থাকে। সেক্ষেত্রে আমরা কিন্তু এই মডিউল ডট এক্সপোর্টস বা রিকোয়ার এসব ইউজ করে থাকি। এখন পুরনো কিছু এক্সিস্টিং যে প্রজেক্টগুলো রয়েছে এতদিন হয়ে এসছে, তারা যদি সেখানে রিকোয়ার বা মডিউল এক্সপোর্টস মানে বেসিক্যালি সিজেএস যদি ইউজ করে থাকে, তাহলে কিন্তু আমাদের সেই কোডগুলোকে কিন্তু সেইভাবেই ম্যানেজ করতে হবে। কিন্তু যদি আপনি ফ্রেশ ওয়েতে যখন প্রথমবার কোড লেখা শুরু করছেন এই 2024 এ এসে দাঁড়িয়ে,
তখন কিন্তু আপনি ইএসএম দিয়েও শুরু করতে পারেন। ঠিক আছে? আর সেটাই কিন্তু রেকমেন্ড করছে যে ইএসএম ইউজ করার জন্য। মানে ইম্পোর্ট এক্সপোর্ট এর মাধ্যমে। এখন এই যে এমজেএস ইউজ করব কখন আর ইএসএম কখন ইউজ করব? এটাও একটা প্রশ্ন থাকে। তো বেসিক্যালি আমাদের জেনারেলি কি করতে হবে? আমাদের জেনারেলি এমজেএস যে ফাইল এক্সটেনশনটা আছে সেটা ইউজ করার প্রয়োজন হবে না। আমরা জেনারেলি কি করে নেব? আমরা সমস্ত কিন্তু এই জেএস এর মাধ্যমেই ইউজ করব। সমস্ত কিন্তু আমরা জেএস এর মাধ্যমেই এই বিষয়গুলোকে কিন্তু ইউজ করব। জেএস ফাইল এক্সটেনশন দিয়ে এমজেএস লেখার প্রয়োজন হবে না। এবার তাহলে এখন উপায় কি? এখন আমি যদি এমজেএস এখানে না লিখে এইভাবে জেএস দিয়ে ইম্পোর্ট এক্সপোর্ট করা শুরু করে দিই, তাহলে আমাদের কিন্তু এখানে একটা এরর আসবে। আমাদের যে এররটা আসবে সেই এররটা হলো আমি যদি এখন এই ফাইলটাকে আবার একটু রান করার চেষ্টা করি ইনডেক্স হিসাবে, তো তখন কিন্তু এখানে বলবে যে ক্যান নট ইম্পোর্ট এ স্টেটমেন্ট আউটসাইড মডিউল। তো এরকম ইম্পোর্ট এক্সপোর্ট করা সম্ভব নয়। আমাকে এমজেএস লিখতেই হবে। কিন্তু আমরা এমজেএস না লিখেও এটাকে ইউজ করতে পারবো। সেক্ষেত্রে আমাদের কিন্তু npm init করতে হবে। npm init করে আমাদের আগে যে আমাদের যে প্যাকেজ.json যে ফাইলটা আছে সেই জেসন ফাইলটা তৈরি করে নিতে হবে এবং জেসন ফাইলে এসে আমাকে কিন্তু এখানে বলে নিতে হবে যে আমরা মডিউল সিস্টেম ইউজ করতে চলেছি। মানে মডিউল সিস্টেম বলতে ইএসএম ইউজ করতে চলেছি। তো এটাকে কিন্তু আমাকে এখানে এসে মেনশন করে দিতে হবে। টাইপ মডিউল এটাকে যদি আমরা না বলি তাহলে কিন্তু আমাদের এই ইম্পোর্ট এক্সপোর্টের যে কনসেপ্টটা এই কনসেপ্টটা আমরা অ্যাপ্লাই করতে পারবো না। মানে এক কথায় বললে টাইপ মডিউল এই কথাটা লিখে দিলে আমরা ইম্পোর্ট এক্সপোর্ট এইভাবে করতে পারবো। মানে নেমড হিসাবে যেগুলো আমরা এখান থেকে পাঠিয়েছিলাম সেগুলোকে অ্যাক্সেস করতে পারবো। এখানে এক্সপোর্ট ডিফল্ট হিসাবে পাঠাতে পারবো এবং সেটাকে এখানে এসে অ্যাকসেপ্টও করতে পারবো। কিন্তু আমাদের এমজেএস এই কথাটা আর লেখার প্রয়োজন হবে না। এবার যদি আমরা একটুখানি এটাকে রান করার চেষ্টা করি তাহলে দেখুন আমরা কিন্তু এখানে আনসার পেয়ে গেছি 123,789। মানে আমি এখান থেকে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু দুটোই পাচ্ছি। কিভাবে পাচ্ছি? আমরা এখান থেকে এক্সপোর্ট করেছিলাম। ব্যাস একদম বেসিক জিনিস, আমরা এখান থেকে এক্সপোর্ট করেছি দুটো ভ্যারিয়েবলকে। সেই দুটো ভ্যারিয়েবলকে আমরা এখান থেকে ক্যাচ করে নিয়েছি। ব্যাস এইভাবেই কিন্তু আমরা এই ইম্পোর্ট এক্সপোর্ট ইউজ করতে পারবো উইদাউট এমজেএস এক্সটেনশন। এমজেএস লেখার প্রয়োজন হবে না। আর এই পদ্ধতিতে যদি আমরা কাজ করি মানে এই ইম্পোর্ট এক্সপোর্ট সিনট্যাক্সের মাধ্যমে, সেক্ষেত্রে আমাদের নোড.js এর জন্যও এটা ভালো। আর আমরা যখন React.js এ কাজ করব তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের ইম্পোর্ট এক্সপোর্ট করতেই হচ্ছে। তো আমরা এখন থেকে চেষ্টা করব মানে বেসিক্যালি যে কমন জেএস আছে সেটাও কখনো কখনো ইউজ করব, আবার ইম্পোর্ট এক্সপোর্টও আমরা ইউজ করে থাকবো তো পরবর্তী প্রজেক্টগুলোতে। তো এখন বিষয় হলো এই যে কনসেপ্ট যেটা আছে এই কনসেপ্টটা কিন্তু আমি এখন সংক্ষিপ্তভাবে বললাম যে ওভারঅল বিষয়টা বোঝার জন্য। তো এটা ইনডেপথ পড়ার জন্য আপনাকে কিন্তু নিজেকে একটু স্টাডি করে নিতে হবে। তো এই সিজেএস এর মধ্যে যে মডিউল ডট এক্সপোর্টস এই বিষয়টা কি, এক্সপোর্টস বিষয়টা কি, রিকোয়ার কিভাবে কাজ করছে, এর র্যাপার ফাংশনটা কি আছে। আমি হয়তো পরবর্তী কোনো একটা প্রজেক্টে এই র্যাপার ফাংশন নিয়ে ডিসকাস করব যে অ্যাকচুয়ালি র্যাপার ফাংশন কমন জেএসএ র্যাপার ফাংশনটা কি, অ্যাকচুয়ালি কি। আর ইএসএম চ্যাপ্টারটা কিন্তু অনেক বড়। তো এই ইম্পোর্ট এক্সপোর্ট শুধুমাত্র এতটুকুই নয়, ইম্পোর্ট এক্সপোর্ট বিষয়টা অনেকটা বেশি বড়। তো শুধু এইটুখানি মনে রাখুন যে নেম হিসাবে পাঠাতে পারেন, মানে নেমড হিসাবে যে যেমন নাম আছে সেই অনুযায়ী আপনাকে এইভাবে আপনি পাঠিয়ে দিতে পারেন একটা ফাইলের থেকে ভ্যারিয়েবল আরেকটা ফাইলে, অথবা আপনি ডিফল্ট হিসাবেও পাঠাতে পারেন। ঠিক আছে? কোনো একটা ভ্যারিয়েবলকে যদি আপনি ডিফল্ট হিসেবে পাঠান তাহলে সেই পেজে কিন্তু একটাই ভ্যারিয়েবল আপনি ডিফল্ট হিসেবে পাঠাতে পারবেন। আর বাকিগুলোকে কিন্তু এরকম অবজেক্ট আকারেই আপনাকে সেন্ড করতে হবে ডিস্ট্রাকচার করে। আর সেই পেজে কিন্তু যেটা নেমড হিসাবে আপনি পাঠিয়েছেন, নেমড হিসাবে মানে যেমন নাম আছে সেই অনুযায়ী অবজেক্ট হিসেবে পাঠিয়ে দিয়েছেন, সেটাকে কিন্তু এইভাবে রিসিভ করতে হবে উইদিন ব্র্যাকেট। ওকে? এখান থেকে ডিস্ট্রাকচারের মাধ্যমে। আর এক্ষেত্রে মনে রাখবেন যে ফাইলের যেহেতু আমাদের এটা রুটে আছে সেজন্য আমরা ডট স্ল্যাশ দিয়ে এখানে কিন্তু ইউজ করছি পুরো জিনিসটাকে। তো আশা করি এই পর্যন্ত বোঝা গেছে আজকের ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আরো ইনডেপথ ডিসকাস করব আর খুব শীঘ্রই কিন্তু আমরা ফ্রেমওয়ার্ক শেখা শুরু করব। আজকের ভিডিও এতটুকুই রাখছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।